তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা। কি বলছে, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। তো তড়িৎ বলরেখা হতে পারে, ধরে নাও যে কোনো তড়িৎ ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, এখানে ধরো নেগেটিভ রয়েছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ সামথিং রয়েছে। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়ে গেছে। তো সেই তড়িৎ ক্ষেত্রে আমি যদি কোনো একটা পজিটিভ ধনাত্মক আধান রাখি, তাহলে সে যে পথে গমন করবে, ধরে নাও এরকম একটা পথে এটা গমন করছে, এই নেগেটিভ আধানের দিকে আসছে। তো যে পথে গমন করে, অর্থাৎ পজিটিভ ধনাত্মক আধান নেগেটিভ আধানের দিকেই আকর্ষিত হবে এবং ওই দিকে যাবে। বা বলতে পারবো যে ওই রেখা বরাবর যেন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তো এটা একটা কাল্পনিক রেখা মাত্র, আর কিছুই নয়। তো এখানে দেখো বেশ কিছু রেখা দিয়ে দেখিয়েছি আমি, পজিটিভ, নেগেটিভ, তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। অঙ্কন করতে পারি, ঠিক আছে। পথে বলে গিয়ে শেষ হয়। তড়িৎ বলে অভিমুখ, হ্যাঁ, তড়িৎ বলে নেগেটিভের দিকে যায়, অর্থাৎ পজিটিভ আধান থেকে এরা শুরু হয়, ধনাত্মক আধান রেখেছি আর ওগুলো সব বাইরের দিকে দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ বলরেখা এখানে সৃষ্টি হচ্ছে আর এখানে গিয়ে সব শেষ হচ্ছে। তো সবসময় মনে রাখতে হবে অভিমুখী পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমাদের তড়িৎ বলরেখার অভিমুখ। এবার আসি একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি আধান থেকে শুরু হয়ে অসীমে গিয়ে শেষ হয়। তো দেখে নাও, আমি ধরো এখানে একটা পজিটিভ ধনাত্মক আধান রাখলাম, এখানে বলরেখাটা শুরু হলো, কোথাও যদি নেগেটিভ আধান না থাকে তাহলে এই বলরেখা কোথায় গিয়ে শেষ হবে? অসীমে গিয়ে শেষ হবে। যে কোনো ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি কি হবে, শুরু তো হবে ওই আধান থেকে, কিন্তু শেষ হবে অসীমে গিয়ে। একইভাবে আমরা ঋণাত্মক আধানের ক্ষেত্রেও বলতে পারি, কোনো একটি ঋণাত্মক আধান রেখেছি, তো কোনো না কোনো বলরেখা এসে সেখানে শেষ হচ্ছে, অর্থাৎ ওই বলরেখা এলো কোথা থেকে, যদি পাশাপাশি কোনো ধনাত্মক আধান না থাকে, তাহলে আমরা সাধারণভাবে ভাবতেই পারি যে ওই বলরেখাগুলি অসীম থেকে এসছে, অসীম থেকে এসে ওই ঋণাত্মক আধানে শেষ হয়েছে। তো অসীমে কোনো না কোনো পজিটিভ ধনাত্মক আধান আছে, এরকম একটা ভাবতে পারি, যেখান থেকে অসীম থেকে এই বলরেখাগুলি এসে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়েছে। বলরেখা কোনো বদ্ধ রেখা নয়, কোনো বদ্ধ রেখা নয়। বদ্ধ এরকমই রেখাগুলোকে আমরা বদ্ধ, কিন্তু বদ্ধ রেখা নয়। দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। এখানে দেখো, এখানে আর একটা পয়েন্ট আমি ইনক্লুড করে দিতে পারি, যে সেই পয়েন্টটা কি, আমি পয়েন্টটা ধরো এখানে লিখে দিচ্ছি পাশে। পয়েন্টটা হচ্ছে, তোমরা লিখে নিতে পারো যে কোনো তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর, ঠিক আছে, আমি একটা তড়িৎ বলরেখা আঁকছি এইভাবে। তো কোনো তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর ওই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু নিয়ে নাও। তো এটা একটা তড়িৎ বলরেখা, তার কোনো একটা বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে, স্পর্শক অঙ্কন করি, ধরে নাও এই বিন্দুটা, এখানে স্পর্শক কেমন হবে, একটা সোজা রেখা ওই বিন্দুটাকে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে স্পর্শ। তো কোনো তড়িৎ বলরেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক বরাবর ওই বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য রয়েছে ই, ঠিক আছে, যে কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য থাকে, তো ওই বিন্দুতে ধরো কোনো না কোনো তড়িৎ প্রাবল্য রয়েছে। তড়িৎ বলরেখার বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মানও আলাদা হয়।
তো যাই হোক, বলরেখার বিভিন্ন বিন্দু বা বলা যেতে পারে তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই তড়িৎ প্রাবল্যের মান আলাদা হয়। তো আমি ধরে নিচ্ছি এটা একটা তড়িৎ বলরেখা, যার কোনো একটা বিন্দুতে প্রাবল্য ধরে নাও ই। তো এই প্রাবল্যের একটা অভিমুখ রয়েছে, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য তার অভিমুখ রয়েছে। তার অভিমুখ কি হয়, তো ওই বিন্দুতে যে তড়িৎ বলরেখাটা পাচ্ছি, ওই তড়িৎ বলরেখার ওই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক বরাবর তড়িৎ প্রাবল্য কাজ করে। অর্থাৎ যে কোনো তুমি তড়িৎ বলরেখা নিয়ে নাও, একটা তড়িৎ বলরেখা, ধরো কোনো একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, তো এই বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য রয়েছে, সেই তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে। তো দেখো ওই বিন্দুতে তুমি ওই তড়িৎ বলরেখার ওপর স্পর্শক অঙ্কন করো, যেদিকে স্পর্শক যাচ্ছে সেই দিকে হচ্ছে তার তড়িৎ প্রাবল্য কাজ করছে, তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য তড়িৎ বলরেখা অভিমুখও কিন্তু আলাদা আলাদা হয়। দেখো একটুখানি এগিয়ে গেলে এখানে যে বিন্দুটা রয়েছে তার স্পর্শক কিন্তু একটু অন্যদিকে হচ্ছে, তো সেখানে তড়িৎ প্রাবল্য কিন্তু অন্যদিকে কাজ করছে। তো তড়িৎ বলরেখার প্রতিটি বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্য কাজ করে, এবং যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কিন্তু স্পর্শক বরাবর ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো এই জন্য এখানে বলা হচ্ছে, তো এই পয়েন্টটা লিখে নেবে, যে কোনো তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ বলরেখা রয়েছে তার প্রতিটি বিন্দুতে তড়িৎ বলরেখা কাজ করে, এবং সেই তড়িৎ বলরেখার অভিমুখ কিন্তু সেই বিন্দুতে যে স্পর্শক অঙ্কন যদি করা হয়, স্পর্শকের অভিমুখ বরাবরই তড়িৎ বলরেখার অভিমুখ হবে। এখন ঘটনা হচ্ছে, বলছে দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। এবার ভেবে দেখো, যদি দুটো বলরেখা বলেছে, দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, আমি এবং কারণটা কি বলেছে, কারণ বলছে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি বলরেখার জন্য ভিন্ন দিকে দুটি স্পর্শক টানা যেত, বা টানা যেত, যা একই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু বলরেখার জন্য ভিন্ন দিকে দুটি স্পর্শক টানা যেত। যেমন ধরো এদিকে একটা বলরেখা যাচ্ছে, এদিকে একটা ধরো বলরেখা যাচ্ছে, তো দুটো বলরেখা পরস্পরকে ধরো কোনো না কোনো বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে ওই যে ছেদ বিন্দু রয়েছে, ওই ছেদ বিন্দুতে দেখো আমরা দুটো স্পর্শক টানতে পারবো, ঠিক আছে। ছেদ বিন্দুতে দুটি স্পর্শক কি হচ্ছে, ধরে নাও এই বলরেখার জন্য যদি আমি স্পর্শক অঙ্কন করি, কোন দিকে হচ্ছে, এই জন্য স্পর্শক অঙ্কন করে দেখো, প্রাবল্য এবং দুজনেরই এটা কিন্তু প্রকৃতপক্ষে অসম্ভব, কোনো একটি বিন্দুর দুটো তড়িৎ প্রাবল্য থাকবে না, সব থেকে বড় কথা দুটি ভিন্ন তড়িৎ প্রাবল্য থাকবে না, তাই কখনো দুটি বলরেখা একে অপরকে স্পর্শ করে না বা ছেদ করে না। তাহলে কি বলা হয়েছে, দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করবে না। ছেদ করলে কি প্রবলেম হতে পারে বোঝা যাচ্ছে। ওকে, তড়িৎ বলরেখা কখনো পরিবাহী পৃষ্ঠকে তড়িৎ রেখা কোনো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। অর্থাৎ কি বলতে চাইছে, কোনো একটা পরিবাহী রয়েছে, এই পরিবাহীটার এই তল এর ভেতর থেকে ধরে নাও কোনো বলরেখা পাস করবে, তাহলে কিভাবে পাস করবে, এইভাবে পাস করতে পারতো, তাই না, বা এইভাবে পাস করতে পারতো, তাই তো। কিন্তু কি বলেছে, এটা যদি কোনো পরিবাহী হয়, এটা যদি কোনো পরিবাহী হয়, অর্থাৎ আধান দিলে আধান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হতে পারে, এরকম কোনো তড়িৎ পরিবাহী হয়, তাহলে তড়িৎ পরিবাহীর ভেতর থেকে ধরো বাইরের দিকে কোনোভাবে তড়িৎ বলরেখা যাচ্ছে, তড়িৎ বলরেখা সবসময় পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করবে। তার মানে এটা তড়িৎ পরিবাহী, তড়িৎ পৃষ্ঠ মানে এটা পিঠ বা এটা হচ্ছে তল, এই তলের সাথে যদি তুমি একটা লম্ব অঙ্কন করো, তাহলে লম্বভাবে সবসময় তড়িৎ বলরেখা বেরোবে, তার গা ঘেঁষে। কোনো
তড়িৎ বলরেখা যদি ওই পরিবাহীকে অতিক্রম করে তো সবসময় তলের সাথে লম্ব বরাবর তড়িৎ বলরেখা পরিবাহী পৃষ্ঠকে ভেদ করে যায়। একই পরিবাহীতে কোন পরিবাহী আমার রয়েছে, তো সেই পরিবাহীতে আমি শুধুমাত্র পজিটিভ আধানে যদি আহিত করি তো এখান থেকে অনেক বলরেখা বেরোবে। এখানে অনেক আধান পেয়ে গেছে তো তড়িৎ বলরেখা বেরোবে। এবার এখানে ধরো আমি 50টা পজিটিভ দিয়ে 50টা যদি নেগেটিভ আধানও দিয়ে দিই তাহলে এখানে কোনো বলরেখাই নির্গত হবে না, কারণ সবাই একে অপরকে ক্যান্সেল করে দিল। তো যাই হোক, তো কি করা যেতে পারে, ধরো আমি 30টা নেগেটিভ আধান দিয়েছি, তাহলে দেখো 30টা পজিটিভ 30টা নেগেটিভ কেটে যাওয়ার পরেও 20টা পজিটিভ বেঁচে থাকছে। তার সেই 20টা পজিটিভের জন্য একটা তড়িৎ বলরেখা নির্গত হবে। তার মানে কি বলতে চাইছি, কোনোভাবে তুমি এমনও হতে পারে না যে এখানে 30টার জন্যই বলরেখা 20টা 30টার জন্যই বলরেখা, তো এখানেই বলরেখার সৃষ্টি হলো, এখানেই ঘুরে এসে শেষ হলো, এরকম ব্যাপারটা নয়। তুমি আধান দিয়ে আহিত করো, ওখান থেকে বলরেখার সৃষ্টি হবে, আবার ব্যাক করে ওখানেই গিয়ে যে বলরেখা শেষ হবে এমনটা হয় না। তার শুরুটা হবে ওখানে, শেষ অন্য কোথাও হবে। কোনো পরিবাহীতে তো একই পরিবাহীতে কখনো তড়িৎ বলরেখা শুরু আর শেষ হয় না। কোনো একটা পরিবাহীতে তো একই ধরনের আধান দেওয়া হবে, অন্য আধান দিয়ে দিলে সেই আধানগুলো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু বলরেখা ওখানেই শুরু ওখানেই শেষ হবে না, ঠিক আছে। তো কোনো পরিবাহীকে একই ধরনের আধানে আহিত করতে হয় এবং সেখান থেকে বলরেখা শুরু হয়, অন্য কোথাও গিয়ে অন্য কোনো পরিবাহীতে হয়তো শেষ হয়, কিন্তু ওখানে শুরু ওখানেই ওই পরিবাহীতে শেষ হয় না, এটা একটা ধর্ম। আরেকটা কি বলছে, কোনো ফাঁপা পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকবে না। ফাঁপা যদি আমি কোনো পরিবাহী নিয়ে নিই তার ভেতরে তুমি কোনো বলরেখা পাবে না, কারণ তার সমস্ত আধান থাকে কোনো ফাঁপা পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা তুমি পাবে না। কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ বলরেখাগুলির ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ এই পয়েন্টটাতে কি বলতে চাইছে, কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ বলরেখাগুলির ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, হয়তো অনেক বেশি বেশি তড়িৎ বলরেখা আছে, সেখানে তড়িৎ প্রাবল্যও বেশি। যেখানে অনেক কম কম বলরেখা আছে, পাতলা পাতলা বলরেখা আছে, সেখানে তড়িৎ প্রাবল্যও কম। একটা ড্রয়িংয়ের সাহায্যে দেখব। সাপোজ ধরে নাও এইভাবে, এই একটা পজিশন দেখো আর এই একটা পজিশন দেখো, তো এখানে দেখতে গেলে এখানে অনেক বেশি তড়িৎ বলরেখা রয়েছে, অর্থাৎ তড়িৎ বলরেখার ঘনত্ব এখানে অনেক বেশি, এখানে অনেক কম। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা হয়, সেই তড়িৎ প্রাবল্যও কিন্তু যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি সেখানে প্রাবল্য বেশি, আর যেখানে ঘনত্ব কম সেখানে তড়িৎ বলরেখাও কম। তো এখানে ঘনত্ব বেশি, এটাই যদি E1 বলি এর প্রাবল্য, এটার প্রাবল্য যদি E2 বলি, তো এখানে দেখতেই পাচ্ছি যেহেতু এখানে তড়িৎ বলরেখার ঘনত্বটা বেশি, তো এখানে তড়িৎ প্রাবল্যের মানটাও বেশি হবে এখানকার তুলনায়, কারণ এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম, ঠিক আছে। তড়িৎ বলরেখার ঘনত্বের দ্বারা আমরা তড়িৎ বলরেখার ওই স্থানের তড়িৎ প্রাবল্যের মান অনুমান করতে পারি। ঠিক আছে, তুলে নাও এগুলো। তড়িৎ ক্ষেত্র কি জিনিস? সুষম তড়িৎ ক্ষেত্র আমরা বিভিন্ন জায়গায় প্রবর্তী, ঠিক আছে, সুষমভাবে সজ্জিত রয়েছে বলতে পারি। আর এই জন্য লেখা আছে দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলি সমদূরবর্তী ও সমান্তরাল। আর সুষম তড়িৎ ক্ষেত্রে স্পেশাল কথা হচ্ছে, মানে মেন যে একটা ব্যাপার যেটা ইউজ করবো, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু সমান হবে। তড়িৎ প্রাবল্য ই, সেই তড়িৎ প্রাবল্যের মান কি হয়, সমান হয় যে কোনো বিন্দুতে। তো ভেবে নাও আমি কোনো একটা এইভাবে একটা এ ক্ষেত্রফলের একটা বক্স টানলাম, এ ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলের ভেতরে কটা বলরেখা আসছে, দুটো বলরেখা আসছে। ওই ক্ষেত্রফলটাকে নিয়ে এসে যদি আমি নিচের কোথাও বসিয়ে দিই তো দেখবে সেই দুটো বলরেখাই আসছে,
তাই না, তার বেশি বলরেখা আসছে না। কেন, এখানে বলরেখাগুলো সমান ডিস্টেন্স মেনটেন করছে বলে তুমি একই যে কোনো ক্ষেত্রফলের ভেতরে প্রায় সমান বলরেখা পাবে, যার কারণে প্রত্যেকটা জায়গায় তো এখানে সমান বলরেখা মানে এখানকার তড়িৎ প্রাবল্যের মান যা হবে এখানেও তো দুটো বলরেখা, তাহলে এখানকারও তড়িৎ প্রাবল্যের মান একই হয়ে যাচ্ছে না। আমরা বলেছিলাম তড়িৎ প্রাবল্য হচ্ছে যেখানে বেশি বলরেখা থাকবে সেখানে তড়িৎ প্রাবল্যের মান বেশি হবে, যেখানে কম বলরেখা থাকবে সেখানে তড়িৎ প্রাবল্যের মান কম হবে। কিন্তু যদি বলরেখার সংখ্যা সমান হয়ে যায় তার মানে তড়িৎ প্রাবল্যও সমান হয়ে গেল। তো সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা দেখব যে বলরেখাগুলো সুষমভাবে সজ্জিত থাকার কারণে সাধারণত প্রায় প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হয়, সমান হয়। তো সুষম তড়িৎ ক্ষেত্র কোথাও বলতে চাই এখন ঘটনা হচ্ছে ধরে নাও এপসাইলন তড়িৎ ভেদ্যতা রেখার সংখ্যার পরিবর্তন হয়। ধরে নিয়েছি কিউ পরিমাণ আধান আমরা জানতে পারি কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে আমাদের তড়িৎ বলরেখার সংখ্যা বদলে যাবে এবং এপসাইলন অর্থাৎ মাধ্যম বদলে দিলেও তড়িৎ বলরেখার সংখ্যা কিন্তু বদলে যাচ্ছে। তো এই আধান বলরেখার সংখ্যা কত হবে? এই কেটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন তড়িৎ বিদ্যুৎ এপসাইলন কোন একটা মাধ্যম এখানে আমাদের রয়েছে,
এক হয়। তাই এভাবেও বলতে পারি যে বায়ু বা শূন্য মাধ্যমে আমরা কিউ পরিমাণ তড়িৎ বলরেখা কিউ পরিমাণ আধান রেখেছি, বলো কত পরিমাণ মোট বলরেখা সংখ্যা পাবো। তো কিউ বাই এপসাইলন নট হয়ে যাবে কখন, বায়ু বা শূন্য মাধ্যম হলে, তো সেক্ষেত্রে এপসাইলনের জায়গায় এপসাইলন নট লিখতে হবে। আর সিজিএস পদ্ধতিতে যদি লিখতে বলে তো ওই কে এর মান শুধু এক করে দেবে, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে কিউ এর সাথে। তড়িৎ বলরেখার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র বা বলতে পারি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, বা তড়িৎ প্রাবল্য ই নির্ণয় করব, বা বলতে পারি তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা দেব। তড়িৎ প্রাবল্য প্রকাশ, অর্থাৎ কোন জায়গায় তড়িৎ প্রাবল্য বলতে কি বোঝায় সেটা আমরা তড়িৎ বলরেখার সাহায্যে বলি। দেখো কি বলছে, তার জন্য একটা ম্যাথমেটিক্যাল কিছু রয়েছে, বা কিছুটা দেখো কিভাবে এটা জিনিসটা বলছে। আগে একটু একটা ম্যাথমেটিক্যাল এই করে দেখি যে দেখো ধরে নাও কোনো একটা মাধ্যম রয়েছে, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত, এপসাইলন, এবং ওই মাধ্যমে আমি স্মল কিউ লিখেছি এখানে। স্মল কিউ পরিমাণ ধরে নাও ধনাত্মক আধান, আধান লিখেছি ধনাত্মক আধান ধরে নাও, তো ধরে নাও ধনাত্মক আধান রাখলাম কিউ পরিমাণ, তো এই মাধ্যম এপসাইলন কিউ পরিমাণ আধান রাখলাম। এখন ওই কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের গোলকও আঁকলাম, ঠিক আছে, আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, গোলক কিউ আধানের চারপাশে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম। এখন বলো যে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে। অবশ্যই আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে জানি কিউ বাই এপসাইলন, এসআই পদ্ধতিতেই দেখবো পুরোটা, সিজিএস নয় এসআইতে। তো কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে, কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা বেরোবে, যদি ধনাত্মক আধান হয় তো বেরোচ্ছে। এখন যতগুলো বলরেখা বেরোবে, আমি যদি এখানে একটা গোলক কল্পনা করি যে একটা গোলকের কেন্দ্রবিন্দুতে কিউ আধানটা রাখা আছে, তাহলে নিশ্চয়ই সেই বলরেখাগুলো গোলকটাকে ভেদ করে বেরোচ্ছে, তাই না, গোলকের তল ভেদ করে সেই বলরেখাগুলো বেরোচ্ছে। বলরেখা হচ্ছে একটা কল্পনা মাত্র, তো কল্পনা করো বেরোচ্ছে মানে গোলককেও ভেদ করে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে আর ব্যাসার্ধে যে গোলক এঁকেছি আমরা, সেই গোলকের পৃষ্ঠতলের কেও ভেদ করে ওই বলরেখাগুলো বেরোচ্ছে, এবং ওই পৃষ্ঠতলের আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr²। তার মানে বলতে পারি ওই ক্ষেত্রফল অর্থাৎ 4πr² তলকেই ওই কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা লম্বভাবে ছেদ করে বেরোচ্ছে। ছেদ করে বেরোচ্ছে তো বুঝতে পারছি, লম্বভাবে কেন বলছি, কারণ দেখো যে কোনো গোলক হোক, তুমি কেন্দ্রবিন্দু থেকে যদি একটা রেখা টানো না, এবং সেই রেখাটা সবসময়ের জন্য কি হবে, ওই গোলকের বা বৃত্তের ব্যাসার্ধ হয়, আর ব্যাসার্ধ সবসময় তলের ওপর লম্ব হয়, জানবে যেখান থেকেই তুমি টানো, এখানে লম্ব, এখানে লম্ব, বুঝলে, তো যে এখানে এখানে লম্বই হয়। যে কোনো বৃত্ত বা যে কোনো গোলকের যে ব্যাসার্ধ হয় সেটা তার তলের ওপর সর্বদাই লম্ব হয়। তো তুমি যে কোনো জায়গায় টেনে নাও, এইটুকুনি ছোট্ট একটা এরিয়ার উপর এটা কিন্তু 90 ডিগ্রিতেই থাকে, পুরোটা নয়, ওভারঅল নয়, এই ছোট্ট জায়গায় যদি দেখো, এই ছোট্ট জায়গার সাথে এর লম্বভাবেই অতিক্রম করে। সুষম যদি আমরা গোলক নিই, তো গোলকের ক্ষেত্রে তার ব্যাসার্ধ সর্বদা গোলকটির কে তলকে লম্বভাবে ছেদ করে। তো এখানেও তাই বলছি, তো এখানে দেখো আমি সুষম গোলকই নিয়েছি, তো সেক্ষেত্রে যে ওই বলরেখাগুলো সবই ব্যাসার্ধের মতো ভাবতে পারো। তো যাই হোক, তলটিকে ওই 4πr² তলকে তাহলে 4q/ε সংখ্যক বলরেখা লম্বভাবে ছেদ করে বেরোচ্ছে। এখন কি বলছে দেখো, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে। অর্থাৎ আমি বলতে চাইছি পুরো ক্ষেত্রফল তো 4πr², কিন্তু পুরো ক্ষেত্রফলের কথা আমি বাদই দিলাম, আমি এক একক ক্ষেত্রফল কল্পনা করছি, এক একক, ঠিক আছে, এক একক ক্ষেত্রফল, পুরোটার কথা, পুরো ধরো 100 একক ক্ষেত্রফল, তো 100 একক নিচ্ছি না, আমি এক একক ক্ষেত্রফল, অল্প একটু ক্ষেত্রফল নিচ্ছি। তো সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা বেরোচ্ছে কি করে জানবো,
তাহলে মোট বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন, আর মোট ক্ষেত্রফল কত, 4πr²। তো মোট বলরেখাকে মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই আমরা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে সেটা জানতে পেরে যাব। তাই মোট বলরেখার সংখ্যাকে মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়ে গেছে, অর্থাৎ কিউ বাই এপসাইলন ডিভাইডেড অফ 4πr²। দিলে রেজাল্ট কি আসছে দেখো, 1 এটাকে সাজিয়ে নিলে 1/4πε ইনটু কিউ বাই r², একটু সাজিয়ে নিয়েছি 1/4πε ইনটু কিউ বাই r²। তো দেখো এখানে ড্রয়িং এর সাহায্যে আমি দেখাচ্ছি না হয়, এখানে আমার হচ্ছে এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরে নাও এই চারটে মতো বলরেখার সংখ্যা বেরোচ্ছে, 1 2 3, সাপোজ আমি ধরে নিলাম চারটে বলরেখা বেরিয়েছে। তো যাই হোক এরকম আমি বার করে নিলাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা আমার যেটা বেরোলো কত হলো, 1/4πε ইনটু কিউ বাই r²। এককভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এতগুলো বলরেখা বেরোচ্ছে, এতগুলো বলরেখার সংখ্যা কিন্তু ওটা কটা বলরেখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেরোচ্ছে। আবার একটু অন্যভাবে চিন্তা ভাবনা করো, দেখো কিউ আধান তো রয়েছে আর আর ব্যাসার্ধের গোলক রয়েছে। তো ভেবে দেখো এই কিউ আধান রয়েছে আর ব্যাসার্ধের গোলক রয়েছে, তো গোলকের পৃষ্ঠতলে কোনো একটা আমি 1 একক আধান রেখে দিয়েছি, ঠিক আছে, 1 একক ধরো কোনো আধান রাখলাম। তাহলে তুমি বলো, আমরা কুলম্বের সূত্র পড়েছি এই কিউ আধানের জন্য ওই 1 একক আধানের উপর আর ব্যাসার্ধের দূরত্বে রাখা 1 একক আধানের উপর কতটা বল ক্রিয়া করবে। দেখো কিউ আধানের জন্য আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে কোনো 1 একক আধান রাখলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে। আর আমরা জানি যে 1 একক আধানের উপর ক্রিয়াশীল বলকেই তড়িৎ প্রাবল্য বলি। তো এই ক্রিয়াশীল বলকে আমি তড়িৎ প্রাবল্যও নাম দিতে পারি। তো তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কি হবে, 1/4πε q ইনটু 1, অর্থাৎ 1/4πε q1 q2 ডিভাইডেড ওভার r²। তো এখানে q তো q1 বলতে q আর q2 মানে 1 একক আধান, ঠিক আছে। তো 1/4πε ইনটু q ইনটু 1 ডিভাইডেড ওভার r², তার মানে কত হচ্ছে তড়িৎ প্রাবল্য কত হচ্ছে, E ইকুয়াল টু 1/4πε ইনটু q বাই r²। তো এই কেসটাকেই বলছি যে এখানে অ্যাকচুয়ালি ওই যে গোলকের পৃষ্ঠতল, ওই পৃষ্ঠতলের কোনো একটা বিন্দুতে যদি আমি 1 একক আধান রেখে দিই তাহলে সেই 1 একক আধানের উপর এই পরিমাণ বল ক্রিয়া হবে, বা অন্যভাবে বলতে পারি ওই গোলকের পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত, 1/4πε q বাই r। এবারে উপরেরটার সাথে নিচেরটা একটু মিলিয়ে দেখো, আগেরটা আমরা বার করেছিলাম যে ওই পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত বলরেখা নির্গত হয়। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে, ঠিক আছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে ওই তলেরই যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানও সমান হচ্ছে। অর্থাৎ ওই পৃষ্ঠতলের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান যা পাচ্ছি, আবার ওই পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখার সংখ্যাও একই পাচ্ছি। তার মানে কি আমি বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু নিয়ে নাও, তো এখানে তো তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, ওই পৃষ্ঠতল বরাবর তড়িৎ ক্ষেত্র তো রয়েছে, একটা অঞ্চল তৈরি হয়েছে যেখানে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে যে কোনো আধান আনলে, তো তড়িৎ ক্ষেত্র তো তৈরি হয়েছে। তো ওই পৃষ্ঠতলের বা ওই তড়িৎ ক্ষেত্রের ওই পৃষ্ঠতল বরাবর যদি তড়িৎ ক্ষেত্র কল্পনা করি একটা সৃষ্টি হয়েছে, তো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু নিয়ে নাও, স্যার ওই তড়িৎ ক্ষেত্রের ওই পৃষ্ঠতলের কোনো একটা বিন্দু নিয়ে নিই এবং ওই বিন্দুর যেটা তড়িৎ প্রাবল্য পাবো, ঠিক আছে, কোনো একটা বিন্দু, ধরো সাপোজ আমি এই বিন্দুটা নিয়ে নিচ্ছি, তো এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে, ঠিক আছে, ওই পৃষ্ঠতলের তলের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে সেটাকে বলরেখার সাহায্যে কি করে বলি। বলরেখা বলছে যে ঠিক আছে তুমি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বার করতে চাইছো, ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফল অঙ্কন করো। দেখো ওই বিন্দুকে কেন্দ্র করে আমি চারপাশে একক ক্ষেত্রফল এঁকে নিলাম। তো এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা বেরোয় ওই বিন্দুকে কেন্দ্র করে থাকা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত মোট বলরেখার সংখ্যা। কেন, দেখো ওই যে বিন্দুর তড়িৎ প্রাবল্য তুমি নির্ণয় করতে চাইছো তার চারপাশে একক ক্ষেত্রফল এঁকে নাও, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা নির্গত হচ্ছে সেই বলরেখার সংখ্যাটাই হয়ে যাবে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান। এখানে তো দেখলাম আমরা যে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান যা হবে আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাও একই হবে। তো কোনো বিন্দুর যদি তড়িৎ প্রাবল্য জানতে হয় তার মান আর ওই বিন্দুকে কেন্দ্র করে যদি একক ক্ষেত্রফল এঁকে নিই সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট কতগুলো বলরেখা বেরোচ্ছে তার মান যদি একই হয় তাহলে আমি ওইভাবেই বার করে নেব। কোনো একটা
তড়িৎ ক্ষেত্রে ধরে না এই পৃষ্ঠতল বরাবর তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুর ধরে তড়িৎ প্রাবল্য জানতে চাই, তো ওই বিন্দু তড়িৎ প্রাবল্য কি করে জানতে পারবো? ওই বিন্দুর চারপাশে আমি একটা একক ক্ষেত্রফল এঁকে নিই। দেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো আমার বলরেখা নির্গত হচ্ছে দেখে নিলাম। মোট বলরেখার সংখ্যা আর তড়িৎ প্রাবল্য মান তো একই হবে। ঠিক আছে, তাই আবারও বলছি, দেখো যে কোনো তড়িৎ ক্ষেত্রের জন্য এটা প্রযোজ্য, যে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি তুমি তার প্রাবল্য জানতে চাও, তার প্রাবল্য বলরেখার সাহায্যে কি করে বলা যেতে পারে। অন্যভাবেও প্রাবল্যের ডেফিনেশন সংজ্ঞা আছে, কিন্তু বলরেখার সংখ্যার সাহায্যে কিভাবে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা দিচ্ছি, যে কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফল যদি কল্পনা করো, ওই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হচ্ছে সেই তড়িৎ বলরেখার সংখ্যাকে আমরা ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলতে পারি। ঠিক আছে, দেখে নাও।